অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফএম হাসান আরিফ মারা গেছেন। বেলা ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শোক প্রকাশ করেছেন। আজ বাদ এশা ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে প্রথম ও শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে এদিন বাদ জোহর বীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। উপদেষ্টা হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ জানান, দুপুরে খাওয়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তার বাবা। এ সময় রাজধানীর ল্যাবেড হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেন এএফ হাসান আরিফ। এর আগে ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন তিনি। স্যার খুব শকড হয়েছেন, তো আমরা ওনার একটা কন্ডোলেন্স মেসেজ একটু পরেই এখনই আমরা দিচ্ছি। এখন উনি ওনার বিদেহী আত্মার মাগফিরাত চেয়েছেন এবং ওনার ফ্যামিলিকে একটু আগে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন। তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে প্রজেক্টটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। এ নিয়ে আরও জানাতে ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। নূর, বাদ এশা তো প্রথম জানাজা অনুষ্ঠিত হবে, এই মুহূর্তে মরদেহ কোথায় রাখা হয়েছে আর তার দাফনের ব্যাপারে কি জানা গেল? অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এম এ হাসান আরিফের মৃত্যুতে যেমন উপদেষ্টা পরিষদের শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনেও। তার মরদেহ যখন ল্যাবেড হাসপাতালে রাখা ছিল, ইতিমধ্যে মরদেহ কিন্তু প্রথম জানাজার উদ্দেশ্যে ধানমন্ডির বায়তুল আমান মসজিদে এনে রাখা হয়েছে। বাদ এশা মানে নামাজ শেষে এখানেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে আমরা জেনেছি। ল্যাবেড হাসপাতালে তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শেষবারের মতো দেখতে যেমন উপদেষ্টা পরিষদের অনেকে এসেছিলেন, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা রেজওয়ানা হাসান, জ্বালানি বিষয়ক উপদেষ্টা সহ মোট ৫-৬ জন উপদেষ্টা এসেছিলেন। এখন মরদেহ নিয়ে এশা রাখা হয়েছে ধানমন্ডির বায়তুল আমান মসজিদে। এশার নামাজ শেষে এখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল হাইকোর্ট প্রাঙ্গণে বেলা ১১টার সময় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেহেতু তিনি পেশায় দীর্ঘদিন ধরেই আইনজীবী ছিলেন এবং এর আগেও তিনি উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন, ফলে তার শুভাকাঙ্ক্ষী এবং তার সহকর্মীর মহল অনেক বড়, এমনটাই জানাচ্ছিলেন তার শুভাকাঙ্ক্ষী এবং তার পরিবারের স্বজনরা জানিয়েছেন যে তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার শুভাকাঙ্ক্ষীদের শেষ বিদায়ের জন্য শেষবারের মতো জানাতে তারা আসলে আজকের রাত তার যে বাসভবন, সেই বাসভবনেই তার মরদেহ রাখা হবে এবং আগামীকাল দ্বিতীয় জানাজার জন্য হাইকোর্ট প্রাঙ্গণে নেওয়া হবে। তবে এর আগে আমরা যেমনটি জেনেছিলাম যে হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। আসলে সেই সময়টি অনেক পরিবর্তন হয়েছে। তার মেয়ে কানাডা থাকে, তিনি আজকে এসে পৌঁছতে পারবেন না, এই জন্য তাকে অপেক্ষা করা হবে এবং এই প্রথম জানাজায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু সেনাপ্রধান এসে উপস্থিত হয়েছেন এবং জানাজায় অংশ নিতে প্রধান উপদেষ্টা আসবেন বলেও আমরা জেনেছি। তারই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এবং এই বাদ এশা তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ধানমন্ডি থেকে জানাচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। রাজধানীতে আবারও রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। উত্তরায় লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার পর জীবিত উদ্ধার করা হয় ৭ জনকে। ভবনটিতে ছিল না বাণিজ্যিক অনুমোদন, ভেতরে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। আগুন লাগার পর আলামত সরিয়ে নেওয়ার চেষ্টার সময় একজনকে আটক করেছে পুলিশ। রেস্টুরেন্টে আগুন লাগার পর এভাবেই বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডার, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এই আগুনের সূত্রপাত শুক্রবার সকাল 10:38 উত্তরা শাহ মখদুম রোডে ৫তলা ভবনের নিচতলায় থাকা লাভলিন বাংলা রেস্টুরেন্টে। আগুন নিয়ন্ত্রণে আনতে একে একে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হলেও পরে দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।
এ সময় ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন। আগুন ধরছে, এবার যার মতো যখন আমরা বাইরে গেছি, সিঁড়ি দিয়ে যখন আমরা বাইরে যেতেছিলাম আমরা শ্বাস নিতে পারতেছিলাম না, তো ছাদে উঠি। ছাদে ওঠার পর এখন পরবর্তীতে এই যে এই পরের বিল্ডিং আছে না, পরের বিল্ডিং আমরা কিছু লোক লাফাই পড়ে। এখানে বড় বড় কয়েকটা সিলিন্ডারের আমরা শব্দ পাইছি, এখানে সম্ভবত সিলিন্ডারের কারণে আর কি অগ্নিপাত হচ্ছে। আবাসিক এলাকায় কোনো রকমের কোনো বিল্ডিংয়ের ভিতরে কোনো রকমের রেস্টুরেন্ট দেওয়াটা ঠিক না, কারণ এটা এখন তো আপনারা দেখলেন এবং জনগণ দেখতেছে যে রেস্টুরেন্ট দিলে কি হয়। ফায়ার সার্ভিস জানায় ভবনটি কাচ ঘেরা হওয়ার কারণে ভেতরে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। ভবন থেকে উদ্ধার করা হয় 7 জনকে। 3.5 ঘন্টা পর শুক্রবার দুপুর 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আবাসিক ভবনটিতে বাণিজ্যিক অনুমোদন ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সেই সাথে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। অগ্নির দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি, মানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট পাইনি। এই বিল্ডিংয়ে আমরা আমাদের জানা মতে আমরা নোটিশ দিয়েছি। এই বিল্ডিংয়ে আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটাও নাই। এদিকে রেস্টুরেন্ট থেকে আগুনের আলামত সরিয়ে নেয়ার চেষ্টার সময় একজনকে আটক করে পুলিশ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর 300 ফিটে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিন চৌধুরী সহ 3 জনকে। ডোপ টেস্টে মিলেছে মাদক সেবনের প্রমাণও। আহত 2 জন ঢাকা মেডিকেল ও স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাত 3টার দিকে 300 ফিটে পুলিশ চেকপোস্টে তল্লাশির জন্য দাঁড় করানো হয় বুয়েটের 3 শিক্ষার্থীকে। এ সময় একটি প্রাইভেট কার এসে হঠাৎ সজোরে ধাক্কা দেয় তাদের। সেখানেই মারা যান বুয়েটের সিএসসি শিক্ষার্থী মোহতাসিম মাসুদ। আহত হন বুয়েটের আরও 2 শিক্ষার্থী মেহেদি হাসান ও অমিত সাহা। ঘটনাস্থল থেকে আটক করা হয় 3 জনকে। গাড়ি চালাচ্ছিলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল মামুনের ছেলে মুবিন আল মামুন। সঙ্গে ছিলেন তার 2 বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। শিক্ষার্থী মাসুদের মরদেহ ময়নাতদন্তের জন্য আনা হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। ছেলের মৃত্যুর বিচার দাবি করেন বাবা। আমার একমাত্র ছেলে, বুয়েট সিএসসির স্টুডেন্ট। এই অন্যায় মানে অনেক বড় অন্যায় হয়ে গেল। আমি এর ন্যায্য বিচার দাবি করি। এ ঘটনায় বিক্ষোভ করেছে সহপাঠী শিক্ষার্থীরা। শুক্রবার বেলা 11টার দিকে রাজধানীর পলাশীতে বিক্ষোভ করেন তারা। এ সময় বিচার নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতিসত্বর বিচার চাই। যে কোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। 3, নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিনের ডোপ টেস্ট। প্রমাণ মিলেছে মাদক সেবনের। হয়েছে মামলাও। চেকপোস্টে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিল, সেই মুহূর্তে পিছন থেকে একটা লাল রঙের প্রাইভেট কার এসে ওদের উপরে ওই দাঁড়ানো অবস্থায় তাদের ঘাড়ের উপরে তুলে দেয়, চাপা দেয় এবং একটা ছেলে জায়গার পরে মারা যায়। মামলা হয়েছে। ওর মাদক টেস্টে ওর শরীরে ওই যে মদ গাঁজা দুটোরই উপস্থিতি পাওয়া যায়। বাদ জুমা বুয়েটের সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় মাসুদের জানাজা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, এই মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। সার্জিস অভিযোগ করেন আন্দোলনকারীদের অনেককে বিতর্কিত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। বলেন আওয়ামী লীগ আমলে তাদের ভূমিকা যথাযথ ছিল না। স্বৈরাচার পতনের আন্দোলনে নিজেদের নেতিবাচক কর্মকাণ্ডে ইমেজ সংকটে পড়েছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বাহিনীকে দায়িত্ব নিয়ে কাজ করার পরামর্শ দেন সার্জিস। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। পরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে নিহত ৭৪ পরিবারের মধ্যে ৫৮টি পরিবারের হাতে ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা, এই প্ল্যাটফর্মগুলোর এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার। দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখা ডাকাতির চেষ্টায় করা মামলায় গ্রেপ্তার লিওন মোল্লা নীরবকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদ এই আদেশ দেন।
মামলার অন্য দুই কিশোর আসামি আরাফাত ও সিফাত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আবেদন করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রিমান্ড শুনানিতে পুলিশ জানিয়েছে, আসামিরা চুনকুটি এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে 16 লাখ টাকা লুট করার চেষ্টা করে। পরে স্থানীয়রা 999-এ ফোন দিয়ে পুলিশকে জানালে ব্যাংকটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সেনা সদস্যরা গেলে আত্মসমর্পণ করতে বাধ্য হয় আসামিরা। রিমান্ডে নেওয়া লিওন পেশায় গাড়ি চালক, বাকি দুজন মাধ্যমিকের শিক্ষার্থী। কারা কারা জড়িত আছে এইসব তথ্য উদ্ঘাটনের জন্য লিওন মোল্লার 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে। বিজ্ঞ আদালত এই জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। জামিনে মুক্তি পেলেন বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত পিকে হালদার। 10 লাখ রুপি বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করেছে কলকাতার একটি আদালত। শুক্রবার ব্যাংকশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালতে জামিন শুনানি শুরু হয়। এ সময় পিকে হালদারের সাথেই জামিন পান স্বপন কুমার মিস্ত্রি ও উত্তম কুমার মিস্ত্রি। তবে জামিন পেলেও মামলা শেষ না হওয়া পর্যন্ত আদালতে নিয়মিত হাজিরা দিতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে। একই সাথে এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ কিংবা ভারত ছাড়তে পারবেন না তারা। এর আগে 27 নভেম্বর জামিন পান পিকে হালদারের ভাই প্রাণেশ হালদার, আমিনা সুলতানা ওরফে শর্মী হালদার ও ইমন হোসেন। 2022 সালে 14 মে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার পিকে হালদারকে গ্রেপ্তার করে ভারতের ইডি। আজকে পিকে হালদার সহ 3 জনের বেল গ্রান্ট করেছেন 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে। কারণ বাংলাদেশে যে এনাদের 3 জনের কনভিকশন হয়েছে, সেই কনভিকশনের জাজমেন্টের কপি এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা লার্নেড কোর্টের কাছে প্রডিউস করা যায়নি। এই গ্রাউন্ডে এনাদের 3 জনকে আজকে বেল দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে উদ্ধার দেহাবশেষ সাবেক এমপি আনোয়ারুল আজিমেরই। ফরেন্সিক পরীক্ষায় তার মেয়ের ডিএনএর সঙ্গে মিল পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারতের সিআইডি। এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2 বাংলাদেশি জিয়াদ হাওলাদার ও সিয়াম হোসেনের বিরুদ্ধে মামলা চলছে পশ্চিমবঙ্গের বারাসাত জেলা আদালতে। ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান চলতি বছরের 12 মে। পরদিন দিল্লি যাবার কথা থাকলেও রাতে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে তাকে খুন করা হয় বলে ওঠে অভিযোগ। তদন্ত শুরু হলে তাতে আসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। তাতে ওই ফ্ল্যাটে ঢুকতে দেখা যায় আজিমকে। পরে সুটকেস নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় 3 জনকে। সেখানে 5 জন অবস্থান করছিলেন বলে ধারণা করে কলকাতা পুলিশ। মূল পরিকল্পনাকারী হিসেবে সামনে আসে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহিনের নাম। পরে ওই ঘটনায় বাংলাদেশের জিহাদ হাওলাদারকে গ্রেফতার করে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেলে তার স্বীকারোক্তিও। অবৈধভাবে মুম্বাইয়ে থাকা জিহাদকে কলকাতায় আনা হয় হত্যাকাণ্ডের 2 মাস আগে। তদন্তের এক পর্যায়ে সে সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে মেলে মাংস সদৃশ্য বস্তু। জিহাদকে সাথে নিয়ে দক্ষিণ 24 পরগনার কৃষ্ণমূর্তি এলাকায় অভিযানে পাওয়া যায় মানবদেহের হাড়গোড়। পরে সে দেহাবশেষ আজিমের কিনা তা জানতে নেওয়া হয় ডিএনএ পরীক্ষার উদ্যোগ। নভেম্বরের শেষে কলকাতায় যান আজিমের মেয়ে। তা ডিএনএ নেয়ার পর পরীক্ষার জন্য ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেই ফরেন্সিক পরীক্ষার ফলেই নিশ্চিত হল উদ্ধার হওয়া দেহাবশেষ আজিমেরই। এদিকে 23 মে জিহাদ ও 7 জুন সিয়ামকে গ্রেফতারের পর আগস্টে বারাসাতের আদালতে দাখিল করা হয়েছে প্রায় 1200 পৃষ্ঠার চার্জশিট। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে অপহরণ, অপরাধমূলক নরহত্যা, তথ্য প্রমাণ লোপাট এবং সংঘবদ্ধভাবে অপরাধের মামলা চলছে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।